নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আওয়ামী লীগ পতনের পর থেকেই যারা আন্দোলন করেছেন আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, তাদের মধ্যে বিভাজন বাড়ছে, বিভেদ বিভাজন বাড়ছে। সেই বিভেদ বিভাজন বাড়ারও নানা রকম মাত্রা এবং নানা রকম সমীকরণ আছে। সেই বিভেদ বা বিভাজন কখনো হয়ে উঠছে রাজনৈতিক আদর্শ ভিত্তিক, কখনো হয়ে উঠছে লিঙ্গভিত্তিক, কখনো হয়ে উঠছে ধর্ম বা অন্যান্য আদর্শ ভিত্তিক। এইসব বিভেদ নিয়ে কথা বলার জন্য, এইসব বিভেদ থেকে উত্তরণের পথও খোঁজার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজানা করিম স্নিগ্ধা। ডক্টর রেজানা করিম স্নিগ্ধা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। তো প্রফেসরের কাছে যাওয়ার আগে আমি সামান্তা শারমিন আপনার কাছ থেকে জানতে চাইবো যে অনেক বেশি দাবি দাওয়ার নিয়ে কথা হচ্ছে, অনেক বেশি পুলিশের লাঠি নিয়ে কথা হয়েছে, অনেক বেশি জলকামান আন্দোলনকারীদের নিয়েও কথা হয়েছে, কিন্তু আমরা একদম নারী ইস্যুটা, যে বিষয়গুলি এখন চলছে, ধর্ষণ বিরোধিতা, আইন বলা, আইন চাওয়া, রাস্তাঘাটে উত্তক্ত করা, মানুষকে কোনো পোশাক আশাকের ব্যাপারে প্রশ্ন তোলা, এটা নিয়ে আবার এক ধরনের কমিশন তৈরি হয় জাতীয় নাগরিক পার্টির। আমি আর তালিকা লম্বা করলাম না, আমি একদমই বলি নারীর প্রতি দৃষ্টিভঙ্গির বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সুস্পষ্ট অবস্থান কি, মানে আমরা এই ব্যাপারে আপনাদের চিন্তাটা কি? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের সকল দর্শককে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সেই সাথে আমাদের সকলের যে কেন্দ্রবিন্দু, মনোযোগের কেন্দ্রবিন্দু গত কয়েকদিন ধরে যিনি ছিলেন, আসিয়া, উনি আজকে ইন্তেকাল করেছেন এবং উনি একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তার দেহাবসান ঘটেছে। এবং আমি বলবো যে এটা একটা কিলিং, এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আর কোনো বোন যাতে বাংলাদেশে এইভাবে ধর্ষিত না হন, কোনোভাবে বিব্রত না হন, কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার না হন, সেটার একটা আশা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এখানে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই আজকের নতুন পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছি, সেখানে নারীর অংশগ্রহণ, নারীর এখানে নিরাপত্তা, এই বিষয়গুলো সবসময়ই কোনো না কোনো সময়ে এটা কখনো মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়েছে, কখনো কখনো আবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে। কিন্তু যখনই মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে, তখনই কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে, যেটা মানে যথাযথ মর্মান্তিক কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে এটা এসেছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টিগত অবস্থান বলেন, এবং সেই সাথে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন নিউ ফাউন্ড রিয়েলাইজেশন আছে, সেটার মধ্য দিয়ে আমরা আসলে নারীকে তার যে পলিটিক্যাল যে স্ফিয়ারে তার যে আবর্তন, সেটাকে আমরা যেভাবে একনলেজ করি, সেটার ব্যাপারে যদি আমি একটু বলতে চাই, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের বিপক্ষে লেলিয়ে দেওয়া হয়েছে, এবং সেটার একটা একটা সুচারু মেকানিজম বাংলাদেশের মধ্যে আছে। এবং সেটার মাধ্যমে প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া, এবং এক ধরনের ভিলেন হিসেবে একে অন্যের কাছে প্রতিস্থাপন করার এক ধরনের প্রচেষ্টা এখানে আছে। সেটার মধ্য দিয়ে আসলে নারী যে গোষ্ঠী, নারী যদি একটা গোষ্ঠী হিসেবে, জনগোষ্ঠীর একটা অংশ হিসেবে দেখি, তাহলে নারীকেও এই অনেক পুরুষের সমকক্ষ, পুরুষের আহ অধীনে এই ধরনের আর্গুমেন্ট এবং আরো নানান কিছু দিয়ে নারীকেও পুরুষের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেইখান থেকে তার যে নাগরিক মর্যাদা, সেই বিষয়টাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। নাগরিক মর্যাদার বিষয় যদি আসে, তাহলে কিন্তু নারী পুরুষ এবং তার যেই জনগোষ্ঠী জাতিগোষ্ঠী যাই হোক না কেন, সেখানে নাগরিকত্বের আমব্রেলার আন্ডারে সকলেই চলে আসেন, এবং সেই নিরাপত্তা এবং সেই যে তার যে কালেকটিভ মেকানিজম, সেটা সকলেই নিজস্ব জায়গা থেকে পালন করতে সামান্তা, পারবেন। সামান্তা, আমি আমি যদি এই পর্যায়ে, আমরা আলোচনাটা একটু বিস্তার করব, আমি যদি এই পর্যায়ে শুধু আপনার কাছ থেকে এই প্রসঙ্গটাতে একটু যাই, যে জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনে যারা কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একটা বড় অংশ তো অবশ্যই নারী ছিলেন, কিন্তু তার মধ্যে একটা বড় অংশ মনে করছে যে নারীদের ঘরে ফিরে যেতে হবে। শুরু হয়েছে মোরাল পুলিশিং, নানা রকমভাবে বলা হইতেছে যে এইটা করা যাবে, এইটা করা যাবে না। জাতীয় নাগরিক কমিটির কি এই ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান আছে যে আসলে বাংলাদেশে মেয়েরা কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কি করবে, সে ব্যাপারে কি আপনাদের কোনো মানে আলাদা দৃষ্টিভঙ্গি আছে যে এইভাবে করতে হবে, অবশ্যই, চলতে হবে? সেটা কিরকম যদি একটু অবশ্যই। বলতেন। এখানে আমরা আমরা বারবার একনলেজ করছি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চারটি ধাপে আমরা যদি দেখি, যে অভ্যুত্থানের মধ্যে নারীদের
অংশগ্রহণ কি মাত্রায় ছিল। প্রথমত 14ই জুলাই বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট কাঠামো প্রতিষ্ঠা করার জন্য যেই ন্যারেটিভ স্ট্যাবলিশ করেছিল, সেই ন্যারেটিভকে ভেঙে হলের মেয়েরা বেরিয়ে এসেছিল। এটা ছিল তার প্রথম রাজনৈতিক স্ফুরণ। এইটার মাধ্যমে, এই ন্যারেটিভকে ভাঙার মাধ্যমেই আসলে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার মুখে এসে আমরা দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে আমরা যখন অভ্যুত্থান সংগঠিত হতে দেখি, তখন আমরা নারীদেরকে দেখি একদম সম্মুখ যোদ্ধা হিসেবে, নট পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই না, একদম ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে। এবং তার পরবর্তীতে একই সাথে ওই অভ্যুত্থানের সময়ই আমরা কেয়ারার, প্রোভাইডার এবং শেল্টার গিভার হিসেবে আমরা তাদেরকে দেখেছি। এবং এখানে এখানে আমরা এখন পর্যন্ত 3টা ভাগ দেখলাম, কিন্তু অভ্যুত্থানের পরে অভূতপূর্ব ভাবে আমরা দেখেছি যে যেই নারীরা সম্মুখ ভাগে যোদ্ধা হিসেবে ছিলেন, কেয়ারার, প্রোভাইডার ছিলেন, তারা নিজস্ব ট্রমাটাইজিং যে জায়গাটা তার ছিল, আমরা সকলেই এক ধরনের ট্রমাটাইজিং জায়গায় ছিলাম, কিন্তু আমাদের বাংলাদেশের নারী শিক্ষার্থীরা এবং অনেক ক্ষেত্রে বয়স্ক এবং গৃহিণী নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তারা এই যে আহত এবং শহীদদের লিস্টটা করেছেন, আমি একটু শেষ করি খালেদ ভাই, তারা লিস্ট গুলো করেছেন এবং তাদের ট্রমাটাইজিং যে এক্সপিরিয়েন্স সেটাকে উতরে গিয়ে তারা এই লিস্ট গুলো করেছেন। তাদের সাহায্যেই বেসিক্যালি এখন যে রাষ্ট্রীয় পদক্ষেপে যে লিস্টটা করা হচ্ছে, তাদের যে বেসিক স্ট্রাকচার ছিল সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু এটা করা হয়েছে। তো নারীদের এখানে অংশগ্রহণের, বাংলাদেশে এই যে নতুন যে পলিটিক্যাল পার্টি এসেছে এনসিপি, তারা বাংলাদেশের নারীদের এই অভ্যুত্থানে অংশগ্রহণ, সেটা প্রত্যেকটি ডিটেইলিংকে আমরা এক্সপ্রেস করি এবং প্রত্যেকটি ডিটেইলিংকে আমরা একনলেজ করি। এবং এই ডিটেইলিং এর মাধ্যমে আমরা বলি যে বাংলাদেশের নারীদের যেই পলিটিক্যাল এজেন্সি, সেটা এই 4টি ভাগে আমরা যদি দেখি, ভবিষ্যতেও যখন নারীরা নেতৃত্বের জায়গায় আসবে, এই 4টি জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। আমি আর একটু পরিষ্কার হওয়ার জন্য বলি যে আপনাদের দল কি মনে করে, নারীদের কোনো একটা নির্দিষ্ট পোশাক তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত বা পোশাকহীনতা বাধ্যতামূলক হওয়া উচিত? আপনি কি মনে করেন যে নারীদের তার নিজস্ব পোশাক, নিজস্ব আচরণ, উনি কোথায় কি খাবেন, কি পান করবেন, সেটা স্বাধীনতা থাকা উচিত, না সেই স্বাধীনতাটা কোনো না কোনোভাবে লিমিটেড হওয়া উচিত? মনে করেন যে যেহেতু আপনাদের দলটা নতুন করে আত্মপ্রকাশ করছে, এই দলের আদর্শ এবং নানাবিধ বিষয়বুদ্ধি তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে, আমরা যদি স্পেসিফিক এই জায়গাটার মধ্যে থেকে আসি, যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত এবং সেটা কোনো না কোনোভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত? আপনারা কি মনে করেন? দেখুন, এখানে আমি যেটা বলেছিলাম প্রথমে, বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে, এখানে এই ধরনের প্রশ্ন, মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা, বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ, একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে পোট্রে করা হয়, মনে হয় যেন এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু এটা একটা ছোট্ট গোষ্ঠী। বরঞ্চ এই আসিয়ার যে ঘটনাটা আমরা দেখলাম, এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত, বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্গ্রীব। আমরা বারবারই এই জায়গাগুলো দেখি, কিন্তু এই জায়গাগুলো আমরা একনলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যে যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্যগুলো আমরা বারবার এখানে তুলে আনা হয়। এবং তাতে সামান্তা, আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না, সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা। আমি কোনো বিভাজনের মধ্যে, আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি, কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারাম রেনে চলাফেরা করতো, ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো, ও এখানে এই দুষ্টামি করতেছে, সিগারেট খাইতেছে, তারা মারা ঠিক আছে। আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি। খালেদ ভাই, একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না, তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক। আমরা যখন নারীদের পোশাক আশাক কি হবে, পুরুষদের পোশাক আশাক কি হবে, শিশুদের পোশাক আশাক কি হবে, এই সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগতভাবে, তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করে দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক। আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না। পার্টিগতভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয়, দায়িত্বশীল ভাবে করা উচিত। এবং সেখানে আমার ব্যক্তিগত মতামত আমি কারোর উপর চাপিয়ে দিতে পারি না। যারা এই বক্তব্যগুলো টুকরো টাকরা ভাবে দিচ্ছেন, তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয়, এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি। যদি পোশাকের বিষয়ে
আসেন ধরেন যে পুরুষের পোশাক কি হবে, নারীদের পোশাক কি হবে, শিশুদের পোশাক কি হবে, এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই। তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হোক, সেখানে অ্যানথ্রোপোলজিস্ট থেকে শুরু করে আমাদের বায়োলজিস্ট এবং হচ্ছে যারা পোশাক ডিজাইনার আছে এবং যারা হচ্ছে আরো যারা গবেষক আছেন সকলকে ইনক্লুড করা হোক। আসেন আমরা আলাপ করি ওকে। কিভাবে আচ্ছা বাংলাদেশের মানুষ পোশাক আশাক পরবে। সামান্তা, ব্যর্থতাটা মনে হয় আমারই, আসলে আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না। আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা? ওকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক, জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে, জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে, সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যদিও এখন এমন বাস্তবতা আছে, আমরা মনে করি যে এখানে নারী সেল, নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো, এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয়, কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে, এখনো সেই বাস্তবতা আছে, নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে। এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয়, কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয়। না আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে 25% উইমেন বা 33% উইমেন রাখতে হবে, এটা আমাদেরকে জোরপূর্বক আর বলতে না হোক। যে কোনো লিস্ট করার সময়, যে কোনো নিয়োগের নারী ও পুরুষ, জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা? নারী ও পুরুষ শুধু সমান না, এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি, এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন, তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি বাংলাদেশ হিসেবে কি করতে চাই না চাই সেটা আমি চাই না, জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন। আমি একদমই বলছি নারী পুরুষ সমান। যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান, সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে একই আমব্রেলা নিচে বিচার করবে এবং কারো নাগরিক মর্যাদা কোনোভাবে যদি ভুলন্টিত হয় সেটার বিপক্ষে নাগরিক পার্টি দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ আপনারা দেখছেন না জাতীয় নাগরিক পার্টি? আমি বলেছি এখানে বাস্তবতা আছে, আমি বারবার বলেছি এখানে বাস্তবতা আছে। এখনো আমার কি মনে হয় যে 2025 সালে, সামান্তা 2025 সালে আসে কি প্রশ্নটা এত কঠিন যে এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না? ভাই আমি এটা বাইনারি পলিটিক্স এর মধ্যে আজকে 53 বছর ধরে আমরা আছি, বাইনারি পলিটিক্স এর মধ্যে আমরা 53 বছর ধরে আছি। আমি আপনাকে প্রশ্ন করেছি নারী আর পুরুষ আপনি সমান দেখেন কিনা আপনার পার্টির চোখে? এই বাইনারিতে আপনি আসতে পারবেন না, এই বাইনারিতে আপনি আসতে পারবেন না। এবং এইসব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাইনারিতে না দিয়ে আপনি টারশিয়ারি ভাবে দেন যে নারী আর পুরুষ আসলে সমান না, নারী আর পুরুষ সমান। আমরা এই জায়গার মধ্যে ভাবে দিয়েছি, আমি বলেছি যে কনসেপচুয়ালি নারীকে আমরা কিভাবে দেখি এবং আমরা তার মর্যাদা নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারি। আমি আপনার উত্তরটা বুঝতে পারি নাই, আমি আবার আসবো আপনার কাছে, আপনি সমান বলছেন কিনা সেটার ব্যাপারে আমি আপনার কাছে জানবো, আমি আবার আসবো আপনার কাছে। সামাদ আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আপনার কাছে জানতে চাইবো যে জুলাই আগস্ট আন্দোলনে নারীদের বড় বড় ভূমিকার কথা বলি, কিন্তু তারপর দৃশ্যপট অন্যরকম। আমরা কিন্তু একদম স্পেসিফিকলি ডক্টর স্নিগ্ধা আপনি এটা নিয়ে কাজ করেছেন, আমরা এটা অনেক কথা বলেছি। নারীদের মর্যাদার কথা এখন যারা বিরোধী দলে থেকে বলছে, বিশেষ করে আওয়ামী সমর্থক যাদের মধ্যে থেকে তারা বলেছে, সেই আমলেও আমরা নারীদেরকে নানাভাবে হেনস্থা হতে দেখেছি, নারীদের মর্যাদা আমরা ভুলুণ্ঠিত হতে দেখেছি, নারীদেরকে সবসময় আমরা একটা সেকেন্ড সিটিজেন হিসেবে দেখেছি। আমাদের একটা আলাদা একটা আশা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হয়তো বিষয়টা অ্যাড্রেস করা হবে, কিন্তু আমি জানি না যে সামান্তার বক্তব্যে আপনি আসলে খুব কনভিন্স হলেন কিনা। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে নারীদের জায়গা আমি ঠিক সমান জায়গায় তো দেখতে, মানে আমি দেখতে ব্যর্থ হচ্ছি। এখন আপনারা শিক্ষক হিসাবে অ্যাবসলিউটলি এই জিনিসটা আপনি পড়ান, এইটা হিসাবে আপনি বিষয়টা কিভাবে দেখেন আমি একটু জানতে চাইবো আপনার কাছে, ডক্টর স্নিগ্ধা। অনেক ধন্যবাদ খালেদ আপনাকে এবং সামান্তাকেও শুভেচ্ছা। আমরা এমন একটা সময় আজকে কথা বলছি যেখানে একটা শিশুকে আমরা হারিয়েছি এবং সেটা জাতিগতভাবে আমাদের জন্য অনেক একটা দুঃখজনক একটা ঘটনা, শুধু না ভীষণ রকমের লজ্জাজনক একটা ঘটনা। তো সেটা আমি আসলে স্মরণ করতে চাই। এই শোকটা যে শিশুর মা হারিয়েছে, তার সন্তানকে মা হারিয়েছে, তার প্রতি আমার অদ্ভুত রকমের একটা শোক হচ্ছে, সেখান থেকে কথাটা বলা শুরু করছে আর কি।
যে এই 2025-এ দাঁড়িয়ে আমি বাংলাদেশে কেন, পুরো পৃথিবী, আমি এটা খুব স্পষ্ট করতে চাই যে নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি অসমতার যে বয়ান, সেটা কোনো রকম কোনো প্রকার ক্ষমতা কেন্দ্রিক বা কোনো রেজিম কেন্দ্রিক না। সেই বয়ানের মাত্রা, মানে এই এই অসমতার মাত্রাটা আপনার সকল সময়ে বিরাজমান। এবং সেক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন আপনি একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকেন, যখন আপনি একটি একক পেশি শক্তির ক্ষমতার চর্চার মধ্যে থাকেন, যখন রাষ্ট্রীয় কাঠামো অনেক বেশি সহিংসতার মধ্যে থাকে, তখন ত্রাসের অন্যতম টার্গেট গ্রুপ হিসেবে নারী থাকে। সেক্ষেত্রে এখানে আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই, আলাপটা কিন্তু ইকুইটির, আলাপটা ইকুয়ালিটির থেকেও সবচেয়ে বড় ইকুইটির, যেখানে আমার এমন নারী বান্ধব পরিবেশই নাই। সেখানে আপনি প্রশ্ন করছিলেন সমান্ত দূরের কথা, কন্যা শিশু রক্ষার আন্দোলন হচ্ছে, সমান্ত দূরের কথা, যেখানে আমার আইন বিধি, আমার চিন্তা, আমার চেতনা কোনো জায়গাতেই আমি শতগুণ পিছিয়ে থাকি, সেখানে আসলে কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্তে এই কথা বলতে এত দ্বিধাগ্রস্ত হতে হবে, এটা আমার জন্য হতাশাজনক, একদম স্পষ্ট। না, কিন্তু কারণ হচ্ছে ডক্টর সিংদা, আমি 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 একটু আপনাকে এই দিকটাও একটু দেখতে বলবো যে ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করবেন, ওনাদেরও তো একটা বাস্তবতা আছে। বাংলাদেশের 90% মানুষ যদি মনে করেন পুরুষ নারী নির্বিশেষে যে পুরুষের একটা অবস্থান, নারীর একটা আলাদা অবস্থান আছে, ওনাদের পক্ষে তো এই উত্তর এই বাইনারিতে দেওয়া এত সহজও না। ওনারা আজকে বলবেন যে নারী পুরুষ সমান, তারা যা ইচ্ছা তাই করতে পারবে, এটা করে তো তাদের তো পলিটিক্সটা তো করতে হবে। তারা কেমনে করবে এই পলিটিক্স যখন মানুষ না চায়? আপনারা শিক্ষক হিসেবে যখন আমাদের, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও যখন এটা 70% লোক না চান, এটা ওরা পলিটিক্সটা কেমনে করবেন এটার মধ্যে থেকে? আচ্ছা, না দেখেন, আমি আবারও বলছি যে যা ইচ্ছা তাইয়ের গল্প না, গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প, রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প। ঠিক আছে? আপনি পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা, সভ্যতা যদি সবাই পপুলিস্ট আচরণ করা শুরু করে, তখন কিন্তু সভ্যতা আগায় না। আর রাজনীতি কিন্তু, আমরা কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলাম, আমরা কিন্তু ওই বস্তা পচা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কাছে এই ধরনের কিছু প্রত্যাশা করি নাই। নয়া রাজনৈতিক যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত হবার কথা ছিল বরঞ্চ এটা ন্যায্যতার হিস্যার। আর ন্যায্যতা হিস্যার কথাই আপনি বলতে পারেন না এখন পর্যন্ত এই বাংলাদেশে। কেন আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে শুধু আমি নাগরিক পার্টি কেন বলবো, কেন এই নয়া বন্দোবস্তে, এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি ধর্মভিত্তিক সংগঠন নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান দেন না? আমরা এটা কেন জানতে পারবো না? একদম স্পষ্ট, আমি একদম স্পষ্ট করে জানতে চাই। আমাকে একটা কথা বলতেই হবে, কি হেতু কারণে যে দেশে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আমি বসবাস করি, যে দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন, কেবল এবং কেবলমাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্মভিত্তিক আইনের মধ্যে সীমায়িত রেখেছেন। আপনি এখন বলতে পারেন ব্রিটিশ কোর্টের কথা, কিন্তু আমি আপনাকে বলে দিই সেই 200 বছর পুরানো কোর্টের লয়ের কথা দিয়ে তো চলবে না। আপনাকে আমি এটাও বলতে চাই, শুধুমাত্র আপনার সংখ্যাগরিষ্ঠ শব্দটা ব্যবহার করছি, সংখ্যাগরিষ্ঠের পারিবারিক ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার কারণে আপনি পারিবারিক আইন করে রেখেছেন, যার দায় বহন করতে হয় এদেশের সনাতন নারীদেরকে, এদেশের খ্রিস্টান নারীদেরকে, এদেশের বুদ্ধিস্ট নারীদেরকে। কি কারণে? যদি এই কথা বলার সততা না থাকে, যদি এই অসমতার বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে কথা বলার সাহসিকতা না থাকে, তাহলে আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত কাকে? না, ডক্টর সিংদা, এইটা তো আপনি আপনার জায়গা থেকে এটা একটা প্রয়োজন, বাস্তবতা বা সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে গিয়ে বা সংখ্যাগরিষ্ঠ যদি পছন্দ না করে সেটা কথা বলতেছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যাদেরকে আপনি ভিকটিম ভাবতেছেন, যে আমি যদি সম্পত্তি বা পারিবারিক উত্তরাধিকারটা দিয়ে যদি বলি, তাদের মধ্যেকার 80% 90% 100% মানুষ যদি মনে করে যে না ঠিক আছে, তাহলে তো সেটা আপনি কি উপর দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা, উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা, তারা যদি মনে করে ঠিক আছে? আচ্ছা, আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। দেখেন, গ্যালিলিও অনেকবার বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এজন্য গ্যালিলিওকে আপনি গৃহবন্দী করেছেন, তাই বলে সত্যটা পরিবর্তন হয়ে যায় না। ব্যাপারটা চাপানোর না, ব্যাপারটা বোধের।
যেমন মনে করেন, আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। আপনি বলছিলেন সম্পত্তি, সম্পত্তি তো পরের কথা। আপনি দেখেন সনাতন হিন্দু আইনে হুম, একজন নারী যতই নির্যাতিত হোক, শুধুমাত্র এই পারিবারিক আইনি ধারা, এখন মনে করেন যে হিন্দু নারী, তার জন্য তো মানে ইন্ডিয়া একটা আইডিয়াল হতে পারে, তারা তো ওখান থেকে সরে এসেছে। সে একটা ডিভোর্স নিবে, নির্যাতনের শিকার হয়ে সে একটা ডিভোর্স নিবে, সেই ডিভোর্সও সে নিতে পারছে না, বিকজ আপনি সেটা করতে দিচ্ছেন না। হুম, মানে আমি উত্তরাধিকারের প্রশ্নে আমি পরে আসি। আরে ভাই, যেটুকু আছে, আপনি যদি এখন রিসার্চের ডাটা নেন, ততটুকু যদি অধিকার নারীরা পেত, তাহলে তো আমি শুকরিয়া আদায় করতাম। কিন্তু ঘটনাটা তো সেটা না, আলাপটা, গল্পটা কিন্তু সেটা না। হুম, গল্পটা হচ্ছে একটা পক্ষের সাথে কন্টিনিউয়াস সিস্টেমেটিক আকারে, আবারও বলছি, কাঠামোগত আকারে রাষ্ট্রীয়ভাবে যখন বৈষম্য করা হয়, গল্পটা কিন্তু সেখানে। আপনি কি জানেন যে এই যে শুধু সনাতন না, আমি আপনাকে এটাও বলি, খ্রিস্টান নারী পর্যন্ত আপনার করতে পারছে না। তাহলে এখানে তো আমার দেশে তো এই মানুষগুলোও আছে। আপনি মনে করেন অনেক নির্যাতনের শিকার হবেন, তাও আপনি এটা করতে পারবেন না। আরো আমি আপনাকে বলি, আপনি এই কাঠামোর মধ্যে, এই যে আজকে আমি দেখছিলাম যে ঘটনাটা আজকে ঘটেছে, এই বিষয় নিয়ে হয়তোবা পরে আরো হুম, বিস্তারিত কথা বলার সুযোগ হবে। দেখেন, এই যে ধর্ষণের শাস্তি নিয়ে কথাবার্তা বলছেন, এটা তো ধর্ষণ না, এটা তো অ্যাটেম্প্ট টু মার্ডার, ইটস মার্ডার কেস। হুম। গল্প ওখানে শেষ। এটা নিয়ে আমরা ভিন্ন আলাপ করতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, এইসব এগুলো না, প্রতিটা জিনিস অনুভূতির রাজনীতিকীকরণ। আমি আবার রিপিট করছি শব্দটা। হুম। আপনি একটা অনুভূতির পলিটিক্স করছেন, এরকম কিন্তু শুধু একটা ঘটনা না, না, ইতিমধ্যে আপনার কাছে যে ডাটা থাকে, রাইট। আমি আপনি দেখবেন আপনি আরো ঠিকই কতগুলো বলেছেন ঘটনা ডক্টর আছে। স্নিগ্ধা। আমরা আমরা কিন্তু দেখি যে যেসব দেশে আইন কানুন আছে বলে আমরা জানি, সেসব দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে, কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না, এরকম ঘটনা যাতে রোধ করা যায়, সেজন্য বাচ্চাদের প্রতি সহিংসতা যাতে দূর করা যায়, সেজন্য আসলে অনেক স্টিং অপারেশন হয়, তাদের অনেক শাস্তি হয়, তাদের আসলে যে একবার ধরা পড়ে সে সামাজিক এবং আইনগতভাবে খুবই অপাঙ্ক্তেয় লোকে পরিণত হয়, তার জন্য সারা জীবনের এটা। কিন্তু বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন? আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিলিংটা নাই কেন যে রাষ্ট্র এটাকে ঠিক করবে? একটা পক্ষকে কেন বলতে হয় যে কোরআনের ল দিয়ে যদি ধর্ষণের আইনের বিচার করা যাইতো বা নারীর প্রতি সহিংসতা হলে এটা থাকতো না? আরেক পক্ষকে কেন বলতে হয় যে একটা সামারি ট্রায়াল করতে হবে, যেখানে বাংলাদেশের মতো একটা দেশে? আপনি এইটা আমাদের যদি একটু বলেন, আমরা একই প্রশ্ন নিয়ে আসলে মানে কাছাকাছি প্রশ্নে আমরা সামান্তার কাছে যাব, যে আসলে এই যে এরকম একটা ঘটনার পরে এই যে প্রতিবাদ, এই যে আন্দোলন, এইটার মধ্যে আসলে নাগরিক পার্টি এটাকে কিভাবে দেখে, সামান্তা এটাকে কিভাবে দেখে, এবং আমরা আপনার কাছেও জানতে চাইবো যে প্রফেসর স্নিগ্ধা, যে এটা আসলে কি করা উচিত, আইডিয়ালটা আসলে কি করা উচিত। আমি সামান্তার কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় 12 জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী, এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আলট্রা রাইট, কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে, তারা আসলে কি দেখতে চায়, মোরাল পুলিশিংটাকে আসলে যে জাতীয় নাগরিক পার্টি আসলে কিভাবে দেখতেছে? মোরাল পুলিশিংয়ের মধ্যে কিন্তু শুধু নারী নাই সামান্তা, আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন, তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে। এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি? মানে মানে আমি তো জীবনে এরকম শুনি নাই, নাকি শোনা গেছেও এইটাই করা উচিত, আমি জানি না আসলে। প্লিজ এনলাইটেন মি, আমাকে একটু বলেন সামান্তা, যে মোরাল পুলিশিং, এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না, খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলা না, কান ধরে উঠবস করো, এইসব ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। এখানে আমরা যে ভিডিওটার কথা আপনি বললেন, প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যখন তার ফ্যাসিস্ট কাঠামোর প্রতিষ্ঠা করার জন্য যে কি কি টুলস ব্যবহার করেছে, যদি আমরা দেখি যে তারা সামাজিকভাবে আমাদের যে বোঝাপড়ার জায়গাটা সেটাকে নষ্ট করেছিল, সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই এই জায়গাটা তৈরি হতো না। আর আমরা এডিশনালি যদি দেখি যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তার পরিচয়টা আপাতত পক্ষে জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা। এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতিগুলোতে এখন কারা এসছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে বেরিয়ে পড়বে। আমরা তো পার্টি করেছি 1 সপ্তাহ হয়নি, বা আমাদের পার্টি হয়েছে মাত্র 13 দিন হলো, 2 সপ্তাহের কিছু বেশি। তো এই সমিতিগুলোতে কারা আছেন এগুলো একটু চেক করলেই দেখা যাবে যে কারা আসলে এই ধরনের মনার পুলিশিং এর সাথে আগেও যুক্ত ছিল। এই ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না, আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি, এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে
এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরির জন্য এই ধরনের ভিডিও করা হয়ে থাকে বলে আমরা আমার কাছে বিভিন্ন সময়ে আমি 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 এটাও যতটুকু দেখেছি। ভিডিওটা দেখে আমি যেটা একটু আমি বলি। বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করছেন আসলে, এটা আমার উনি কাছে যা মনে হচ্ছে। উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করুক, উনি জি। এই ধরনের কাজ করতে পারেন। আমার প্রশ্ন ছিল উনি একজন মানুষকে- যে জাতীয় নাগরিক পার্টির এই মোরাল পুলিশিং রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে, উনার কথা আপনি বাদ দেন, আমি আপনার সাথে একমত যে এই ধরনের বিভেদ আগে সৃষ্টি করে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কি, মানে আমি যদি রোজা না রাখি আমি কি রেস্টুরেন্টে বসে খাইতে পারবো নাকি আমাকে কান্দের উঠবোস করতে হবে? মোরাল পুলিশিং কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে। সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয়, যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে। আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য, এটা রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে। এখন আমি আপনাকে বলি, আপনি বলেছেন যে মোরাল পুলিশিং এবং যে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন, আপনি এটাও প্রশ্ন করেছেন। দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে, মানে এই যে আপরাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছেন, এবং এটার মধ্য দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু, কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে। এক হচ্ছে যে গত পরশু 2 দিন ধরে, যে এক হচ্ছে যে 12 জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে, গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে, এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে প্রিজন ভ্যানে তোলা, এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্টভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া, মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি, যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে, কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ কর্তৃক গ্রেফতার, এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি। তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি, এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে, যে শাহবাগের থেকে তারা চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার তারা চেষ্টা করছিলেন, কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারীর নিরাপত্তা, এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু। সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে, এই মুহূর্তে রাজনৈতিক যেই স্কোপটা আছে, সেইটাকে আগে কখনোই ছিল। আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল, সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করেন, তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমত্যের জন্য, আমি কমিশনের কথা বলছি না, আমি বলছি জাতীয় ঐক্যমত্যের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। আমরা এই সামান্তা, আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি। প্রশ্ন নাম্বার 1 হচ্ছে এই মোরাল পুলিশিং নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থান, মানে আপনারা কি রমজানে মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে, কেউ যদি খায় তাহলে সেইটার থেকে বের করে নিয়ে এসে কান ধরে উঠবোস করার পক্ষে? খালেদ ভাই, এটা তো আসলে মানে অ্যাবসার্ড যে আমাদেরকে এই প্রশ্নগুলো মানে আমি বলি না, আমি বলি কেন অ্যাবসার্ড, যে আসলে তাহলে পারসেপশনটা কি, মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ডোর্স করতে পারি, এই সম্ভাবনা আছে, এই কারণে প্রশ্নটা ক্লিয়ার করে নেওয়া না, কারণ হচ্ছে যে আমরা একটা পরিষ্কার অবস্থান চাই। আপনার কোনো পারসেপশন থেকে না, পরিষ্কার অবস্থান হচ্ছে আপনি শুধু বলেন যে আপনারা এর বিপক্ষে, তাহলে আমি পরবর্তী প্রশ্নটা করতে পারি। না না, বা আপনি যদি বলেন পক্ষে, তাহলে আমি পরবর্তী প্রশ্ন না, এই পারসেপশন কি হয়েছে জানেন, আমি আপনাদের বলি, গত 53 বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে কখন রাখবো সেইটা হচ্ছে প্রফেসর সিংদা এটা ঠিকই বলেছেন, এটা এক ধরনের পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা। আপনাদের অবস্থানটা সেই জন্য, আপনারা আমাদের আশা, আপনারা আমাদের লাস্ট বেট, যে আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন। দেখেন, আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি, আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন, আমরা আরেক রকম বুঝি। আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি। নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে, মানে কি বলে, পদত্যাগ করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন, অন্য উপদেষ্টারা কেন করেন না? নাহিদ সাহেবকে যখন একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় ঢুকে গেল, অ্যাবসলিউটলি, সেই জন্য আমি বলতেছি যে পারসেপশন এখানে কোনো ব্যাপার না। আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবস্থানটা কি, আপনারা কি চান যে রমজানে, যেমন এখানে আমরা জামাতে ইসলামীকে দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকানপাটগুলি বন্ধ রাখতে হবে, কেউ দোকানপাট খোলা রাখতে হবে না। আমরা বলি, আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোনো ধরনের মানে কোনো অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। এই ধরনের এটাকে যদি আমরা মরাল পুলিশিং বলি, তাহলে এটা মরাল পুলিশিং এর বিরুদ্ধে আমরা আছি। না সামান্তা, আপনার বক্তব্য কি আপনি শুনতে পান? আপনি বলছেন অন্যায়কারী ছাড়া, তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন? আমরা কোনো কিছুই শাস্তি দিতে পারবো না। তাহলে আপনি বলেন যে কাউকে, তাহলে আপনাকে বলেন যে কাউকে দেওয়া যাবে না। আমি বলছি ভাই,
শাস্তি দেওয়ার জন্য আছে আদালত। অ্যাবসলিউটলি আমরা ট্যাক্স দিয়ে এই আদালত গুলাকে চালাই, আমরা কিন্তু এই আমাদের ট্যাক্সের পয়সা কিন্তু এই আদালত প্রাঙ্গণ গুলাতে আছে। তাহলে আমি কখনোই আমার ট্যাক্সের পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক, সেটা আমি তো চাইবো না এজ এ সিটিজেন। তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হওয়ার সেখানেই হবে। তার মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি? যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে নেয়, এটার কোনো জায়গা নাই। এখানে যেই বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্টভাবে এখানে বিভাজিত যেই শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য, যারা একত্রিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে। সামাদা, আমি আপনার কাছে আবার আসবো, আমি শুধু প্রশ্নটা করি আবার। প্রশ্নটা হচ্ছে, প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, আদর্শিক ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয়। কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না, রমজানের পবিত্রতা বজায় রাখুন। জামাত ইসলামী একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত 53 বছর নিয়ে। এটা কিছু বলেও না, জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে, আমি অর্ধেক বুঝি না। এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি 27 বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি। আমার দুর্ভাগ্যজনকভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি, হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোনো স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না। এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে? আপনাকেও যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে, মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন, আমি শুধু সাংবাদিকদের কথা বলছি না, সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না উত্তর আশা করেন, এইভাবে একটা পলিটিক্যাল পার্টি আচ্ছা ঠিক আছে, আপনার অবস্থা পরিষ্কার। পার্টির বক্তব্যসমূহ একটু ভেগি থাকে, আমরা ভেগের ব্যাপার না, এটা হচ্ছে সকলকে এনকম্পাস যদি করতে না পারে, সকলকে ধারণ করতে না পারে, এটা পলিটিক্যাল পার্টি। আমি আপনাকে সামান্তা, আমি আপনাকে সিউরিটি দিয়ে বলতেছি, আপনি যে এখন যেরকম করে কথা বলতেছেন অ্যাবসলিউটলি এরকম করে বিএনপি এবং আওয়ামী লীগ কথা বলছে গত 53 বছর আমাদের সঙ্গে। আপনি আমাকে একটা এই যে এখন যে বললেন আমরা ভিডিও দেখাই, আমি ভিডিও না দেখা, আমি আপনাকে বলতেছি তো, আপনি আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যাঁ না অবস্থানে যেতে হয়, আমি বলছি হ্যাঁ না অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ। এইটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায়, আমি বলতেছি হ্যাঁ না অবস্থান ওকে কিছু ব্যাপারে আমরা না এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি, একটা লাইন। আমরা যে সামাজিক, আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে, এটাকে ডিসকার্ড করে, এটাকে আনএকনলেজ করে, এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না। আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ, এগুলো সামাজিক ব্যাপার, এবং সামাজিকভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয়, এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত, আমরা এটা মনে করি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, ধর্ষণ মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে চান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দর্শক এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন কিনা? হ্যাঁ, এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন শতকরা 65% লোক, শতকরা 35% লোক মনে করছেন যে এমন উদ্যোগ বাস্তবায়ন হবে না। 68,000 মানুষ এখানে ভোট দিয়েছেন। আমি একটু এই ধর্ষণ এবং আইন, মোরাল পুলিশিং, চুরি ডাকাতি, ছিনতাই, নারীর প্রতি আক্রমণ, এই ঘটনা সামনে এসছে। আমি যে প্রফেসর রেজানা স্নিগ্ধা, আপনি এর মধ্যে সরকারের কোনো দায় দেখেন কিনা বর্তমানে যারা পলিটিক্যাল পার্টিগুলি আছে, আমরা তো তাদের আপনি কোনো দায় দেখেন নাকি, তাদের অবস্থান, তাদের জায়গা থেকে এগুলি অ্যাড্রেস করা বা না করা, মানুষের নিরাপত্তার ক্ষেত্রে? শুধু নারী না, আমরা আসলে খেয়াল করেছি যে যারাই দুর্বল তারা আক্রান্ত হচ্ছেন, সেইটার ক্ষেত্রে সেটা কি হতে পারে? ডক্টর রেজানা স্নিগ্ধা। আচ্ছা, আমি একটা কথা আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা কথা বলি। রিফরমেশন, যখন একটা সমাজে, সোসাইটিতে রিফরমেশন হয় না, তখন রিফর্মাররা খুব বোল্ড কিছু স্টেপ নেয়, এবং সেই স্টেপের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না। সেক্ষেত্রে আপনি সেটাকে পলিটিক্যালি বলেন অথবা সেটাকে রিলিজিয়াসলি বলেন। আমি একদম স্পষ্ট দুটো উদাহরণ আমি একদম নির্দ্বিধায় নির্ভয়ে দিতে চাই। যেমন মনে করেন, যখন যেই মুহূর্তে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন বলেছেন যে মক্কায় মানে ওই সময়ে যে হচ্ছিল, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হচ্ছিল, ওটা কিন্তু ওখানকার একটা চল ছিল, তিনি কিন্তু সেটাকে স্টপ করেছেন।
তিনি কিন্তু ওখানে এমন অনেক কিছু করেছেন এবং সে কারণে কিন্তু ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়। শুধু তাকে না, আপনি যত রিফর্মার দেখবেন তাদের প্রত্যেকের লাইফে আপনি দেখবেন যে তারা কিন্তু তার যে জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না ডক্টর স্নিগ্ধা এইটা আসলে আমি একটু এটা আপনি আমাকে একটু শেষ করতে দিতে হবে। হ্যাঁ অবশ্যই আপনি শেষ করেন আপা, এইটা একটু পরিষ্কার করে যান যে অনেকে এটা বলেন যে হ্যাঁ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষ করেছেন, আবার অনেকে বলেন যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু তো তার আগেই সবচেয়ে বড় ইয়া ছিলেন, তো এটা দুইটাই বলা যায়, উনি এসে স্টপ করেছেন। আমি আসলে ওই জায়গাটা যাচ্ছি না, আমি যেটা বলছি যখন আপনি রিফর্ম করবেন তখন কিন্তু পপুলিস্ট কাজ আসলে কেউ করে না, আমি এই কথাটা বলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ যেমন করেন। আপনি যেমন মনে করেন, আপনি এরপরে দেখেন যেই মুহূর্তে আপনার রাজা রামমোহন রায়, ঠিক আছে, সতীদাহ প্রথা, এটা কিন্তু ভীষণ রকমের একটা রিলিজিয়াস প্রথা, সতীদাহ প্রথাকে তিনি কি করলেন, সেটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। বা বিদ্যাসাগর যখন বিধবা বিয়ে করলো তখন কিন্তু সেটাও কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টে ভীষণ রকমের লাগে। তাহলে তারা এই স্টেপটা নিয়েছিল বলেই আজকে কিন্তু আপনি এই জায়গায় আসতে পেরেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এমন রিফরমেশন হলো যে আমি এখন পেঁচায় 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 কথা বলবো, তাহলে আমার ওই সততা থাকলো না, আমি আমার ন্যায্যতা দিতে পারলাম না। আমি বলে যাচ্ছি, বুলি আওড়ায় যাচ্ছি যে ন্যায্যতার কথা বলবো, ন্যায় বিচারের কথা বলবো, অথচ আমি এইটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে কোনো ব্যক্তির ব্যক্তি অধিকারে, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায়, তখন আর কিছু বলার থাকে না। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। কারণ আমরা এই জন্য নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নাই, আমরা এই জন্য পার্টিসিপেট করি নাই। ঠিক আছে, আপনি যে প্রশ্ন করেছিলেন আমি এই জন্য আপনাকে বলেছি যে ব্যাপারটা শুধু আপনি যে কোনো ইস্যুতে নিবেন, রাষ্ট্রে নিবেন, সেটাই কিন্তু কামনীয়। আপনি ডিফরমেশন হচ্ছেন, আপনি দলের কথা বলেন, ঠিক আছে, পৃথিবীর যে কোনো দেশের হিস্ট্রি আপনি যখন দেখবেন, তারা যখন এটা ফরমেশনের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু কতগুলো বোল্ড স্টেপ নেওয়া হয়। এই বোল্ড স্টেপ নেওয়াটার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে এই মুহূর্তে, সেটা যখন হাতছাড়া হয়ে যায় তখন স্পিরিট নষ্ট হয়ে যায়। আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি? না, বসি নাই। আমরা এখানে পপুলার হতে বসি নাই, ঠিক আছে, আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই। আপনার ওই যে কোন র্যাপার বলেছে যে আমি আপনার করি দেখে, আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দিয়ে খাই না কিন্তু বাড়ি করি। এই আলাপ, এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা শুনতে আগ্রহী না। আমরা একটা যৌক্তিক, একটা ন্যায্যতা, অন্যায়ের বিপক্ষে গল্প করা, কথা বলা, এরকম সৎ সাহসিকতা দেখতে চেয়েছি। আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন, আমি এটা একটু বুঝতেই চাই। যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সে প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই, যে আপনি যে বললেন, খালেদ ভাই আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন। আচ্ছা, আমি আপনাকে বলতে চাইছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলির মধ্যে আপনি আসলে এই যে মোরাল পুলিশিং বলেন, ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার কথা যেটা আপনি বললেন, বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বলেন, শুধু নারীর প্রতি না, যে কোনোভাবে, যে যখন সংখ্যালঘু, সে যদি এখন আদিবাসী হয়, সে যদি এখন গরিব মানুষ হয়, সে যদি এখন পাহাড়ি হয়, মানে সে যেরকমই হোক, মানে তার নারী হইতে হবে না, সে দুর্বল হইলেই যে তার প্রতি আক্রমণ। এখানে একটা কথা বলি, এই যে টার্মটা আছে না, কোড অ্যান্ড কোড সংখ্যালঘু, এটাও না খুব মজার। কেন জানেন? বাংলাদেশে 51% নারী, তারপরও নারীর অধিকার বিবেচনায়, নারীর জীবন বিবেচনায় সে তো মাইনরিটি হয়ে আসে। তার মানে কি, সংখ্যালঘুত্ব আসলে কি জিনিস? সংখ্যালঘুত্ব হচ্ছে তার অধিকার, তার স্বাধীনতা, তার চলাফেরার জন্য আপনি যেই সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে, তাই না? রাজনৈতিক দলগুলো আমি এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না। শোনেন, গত 53 বছর ধরে হয়েছে কি, আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস, যা কিছু দেখতো তারা বলতো শিবির শিবির, জামাত জামাত। এখন এদের কি হয়েছে? এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে। কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে। আমরা জানি না এটা, আমরা কি এটা জানি না? আমরা তো বাংলাদেশের 15 বছরের এই গল্পটা জানি না। রাইট, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না, এটা বলার কোনো চল নাই। এটা আওয়ামী লীগ ভুল করছে, আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানো, এটা এরকমই ছিল। কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিগ্ধা, আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন, কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না, বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি। আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি
যে সামান্তা কি বলতে চাইতেছে, এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না, আপনি এগুলো অ্যাড্রেস করলে, আমি যদি এগুলো অ্যাড্রেস করি, সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না, সামান্তা এটাকে ঘুরায়া পেঁচায়া জবাব দিতেছে। কারণ হচ্ছে যে সে জানে তাকে পলিটিক্স করতে হবে, আমি যাকেই জিজ্ঞেস করি সে এরকম করেই বলবে, কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারে ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা, সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে, ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে। আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন? কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার? বলে না নাই না, তো। আমি কিন্তু এখানে এখানে কোনো নাগরিক পার্টিকে এনসিপি কে প্রশ্নটা করিনি। আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান, বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি। যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল, তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার ওড়না ঠিক আছে কিনা। ওড়না ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজন ভ্যানের সামনে থেকে, তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কি নাই। আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু হতে পারে না। সে বলতে পারে না যে আজ এই যে ফ্লিপকার্টটা ঘুরছে, এবং দুঃখজনক সেই ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না, ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বচকে যাবেন, সেখানে আরো ভরকে যাবেন। ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য, উনি ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ঘুরে তার জন্য তো না, কিন্তু ওই বক্তব্য তো, এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই। না না, এন্ডোর্স করে নাই, কিন্তু তার বিপক্ষে কথা বললো না কেন এনসিপি? সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে? 500টা ইস্যু আছে, 500টা ইস্যু রেখে কথা বলবে? একটা সেকেন্ড, সবকিছু না। আরে আমার কথা হচ্ছে, আমি আবারও বলছি, এটা অনেক স্বপ্নের, অনেক আশা কিন্তু এদের কাছে, সেই জায়গা থেকে বলছি। আপনি বলেন তো এই এনসিপির যেই মেয়েরা আছে এই জুলাই অভ্যুত্থানের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে, ট্রলিং করা হয়েছে, তারা কি করছে? তারা তাদের নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা কি দিবে? এই প্রশ্নের উত্তর দেন না। সেইটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছুই আমরা আচ্ছা খালেদ ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। জি জি করেন। যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধাও উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি কি এটার? ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম, ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতায় আসেন, নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালের? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোড, পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে। এটা 1858 সালে, এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এইটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন, হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সেইটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে। আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংজ্ঞাটা আপনি দিচ্ছেন, স্নিগ্ধাপা একটু সাইলেন্ট আছেন, অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, এটা আমি আগে উত্তর দেই। ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমারে জিজ্ঞেস করছেন, আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে, ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, আমি বুঝি নাই ক্রাইম করা মানে, বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম, আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। আমি আপনাকে এটা টোকা দিতে পারবো না, কিন্তু আমি আমাকে টোকা দিলেন, আমি মনে করলাম এটা একটা ক্রাইম, তাহলে আমি কি করব? না, মনে করলেন না, আমি টোকা দিতে পারবো না, টোকা দেয়াই ক্রাইম। আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম। সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেয়া তো আসলেই ক্রাইম, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাস হলো, এটি তো তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। মানে এই বিষয়গুলো দেখুন, আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে। কোনো মধ্যস্থতা হয় নাই, আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা, আমার কথা বুঝতেছেন না। আমার কথা আপনি বুঝতেছেন না, আমি আর একটু ভালো করে বলি। যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি, যখন আমরা 3 জন মিলে আলাপ করব, আমরা যখন 10 জন মিলে আলাপ করব, কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক। কিন্তু যখন একজন লোক
হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবস করায় তার পাওয়ার শো করে, এটার কোনো সমতা নাই, এটার কোনো আর্গুমেন্ট নেই, এটা কোনো আলোচনা না। এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে, এটা হচ্ছে এই জিনিস। তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায়, এটা করা ঠিক হয় নাই। এবং এইটার আপনি ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছেন- আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির কি না অবস্থা। না, এটা এনসিপির অবস্থান তো আমি বললাম, এর চেয়ে ক্লিয়ার আর কোনো মানে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার অ্যান্সার দিচ্ছি না। হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস? যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে, ক্লিয়ার ডমিনেশন, যেটা কোনোভাবে সমতা নাই। এখন ধরেন আমরা যখন আমাদেরকে এখানে বলা হয় যে আমরা ফাইট করছি ইয়ার সাথে, মানে আওয়ামী লীগের সাথে, এটা একটা অসম লড়াই ছিল। আমাদের ছেলেপেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক। তাহলে এটা কিভাবে সমতার ভিত্তিতে? এটা তো লড়াইও না, এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ। তা এইটাও একই রকম একটা জিনিস। একটা লোক, সে একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা, পাঞ্জাবি পরা, এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে। তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে একটা খেটে খাওয়া মানুষকে, তার জীবনের গল্প তো কেউ জানে না, এবং সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা? দুইটা সেপারেট জিনিস। হ্যাঁ খালেদ ভাই, এটা দুইটা সেপারেট জিনিস। আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলেন তো, একটু বুঝান। হ্যাঁ, মানে এটা আলাদা জিনিস। আমি বলি একটা কি? জিনিস হচ্ছে যে আমি যখন বললাম যে আমি ঘটনাটা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আর একটা লোককে এবং তাকে শারীরিকভাবে আহত করছে, এইটা একটা বিষয়, এটা আলাদা। এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে? এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল? এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া দিবে? আমরা কি বলছি যে আমাদের যে আত্মপ্রকাশ, রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? এখন আমি না আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে? আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ, যা থাকবেন আপনার কি ইচ্ছা। আমি আমার উইশ বলতেছি, আপনি কি আমাকে বলতে দিবেন? আপনি বলতেছেন তো, বলেন। আমি বলতেছি তো, এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে, অনেক ধরনের বিষয় আছে। প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয়, এমন করে বোর্ড গঠন করে দিক, এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা হোক। সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপড না। আমাদেরকে যদি ফ্যাসিলিটেট করতে বলে, আমাদেরকে যদি জনতা সেই দায়িত্ব দেয়, আমরা সেটা করব। সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো, এক বোর্ডে বসেন, আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে। কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে। ধরেন জামাত বলছে যে এটা করা, আমি বলতেছি জামাত বলছে এটা করা উচিত না, আমরা বলতেছি এটা করা উচিত, তাহলে বাংলাদেশের জনগণ কি করবে? কার কথা শুনবে? যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে। তাহলে বিভাজন আরো স্পষ্ট করি। আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে। আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যে এটা, আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজড বিষয়। আমি বলতেছি ভাই, এটা স্পেশালাইজড বিষয়। আমি মনে করতেছি এটা স্পেশালাইজড বিষয় এবং এইটা আমি রাস্তায় খাবো কি খাবো না, মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না, এটা স্পেশালাইজড বিষয়। এইটার সাথে এটা সম্পর্ক না। এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে। আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন। আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না, আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতার জন্য। আমি বলতেছি যে সামান্তা এই যে শুনেন সামান্তা, এই তর্কে জিতা জাতীয় কথা আমারে বললেন না। আপনি তর্কে জিতছেন, 100-তে 99 পাইছেন। আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই। ডক্টর স্নিগ্ধা, আমি সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি। তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন নেবেন, যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন। এটা আমি বলি নাই। আচ্ছা, আবার বলেন কি বলছেন। না আপনি থাকবে তার মানে আমার কথা আবার রিওয়াইন্ড করে দেখা যাবে না। আপনি এটা বলতেছেন না যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না, আপনি এটা বলেন নাই? যে আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি এটা সলভ করতে হবে, কিন্তু তা তো না। এক একটা পলিটিক্যাল পার্টি, এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে। তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে। তাহলে আমরা সকলকে মিলে এটা একটা বোর্ড গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই। কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই। এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই, তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি? ওকে, আমি আর কিছু বলতে চাই না, আমি মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে। আচ্ছা,
প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে, ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এইসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থান নেয় না। আমরা একটু ডক্টর রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের। এই নিয়ে আপনি গত বছর ডয়েচে ভেলেকে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তার ঠিকমতো কাজ করে না, কমিটির সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না। এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা? আচ্ছা, না এটা এটা শুধু আমি আমাদের বলি না, আমি মানে স্পষ্ট করি, যৌন নিপীড়ন বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে, সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান, সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, সব জায়গায় থাকার কথা। দুঃখজনক হলো এটা 2009-এর রায়, কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই। কারণ কি, যৌন নিপীড়ন কাকে বলে, যৌন হেনস্থা কাকে বলে, সেই আইডিয়াই তো পরিষ্কার নাই। সেক্ষেত্রে না, মানে আপনি বলেন তো, যৌন, এই যে আমরা একদিকে বলি 2025-এ আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ, আরেকদিকে আমরা আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশ্যে চুমু খেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই যে আলাপ, হ্যাঁ, অথবা আমরা এটা কেন ভাবি না যে নারী বা পুরুষ যে কেউ হোক, তাকে টাচ করার ব্যাপারে কিন্তু সম্মতি প্রয়োজন, মানে ফরগেট অ্যাবাউট জেন্ডার। না ডক্টর সিনহা, এইটা কি আপনি একটা ওয়েস্টার্ন সানগ্লাস দিয়ে দেখে কি এটা বলতেছেন? এক এক দেশের বাস্তবতা বা এটা তো এক এক রকম। না 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 না, এখানে অফকোর্স আপনি কালচারাল রিলেটিভিজম বলেছেন, তো এখানে কোনো ওয়েস্টার্ন সানগ্লাসের গল্প না। আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন, ইস্টার্ন তো আরো বেশি, ফরগেট অ্যাবাউট ওয়েস্টার্ন। ইস্টার্নে আপনি খেয়াল করে দেখেন তো, কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন? ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই, ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায়। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা কথা বলেছি, কোনো কিছু যদি কালচারের মধ্যে, আমি একদম নির্লিপ্তভাবে একজন নির্বিজ্ঞান হিসেবে বলি, কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয়, সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্তের, তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি জায়েজ। গল্পটা তো তা না খালেদ ভাই। যেমন আপনাকে আমি একটা স্পষ্ট করি, আপনি কি জানেন না কত শত এক্সাম্পল দেয়া সম্ভব? আপনার গবেষণা কি বলছে যে এই যে শিশুরা, একজন শিশু তার পরিবারেই নিরাপদ হচ্ছে না, এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা, এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন। বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হচ্ছে শিশুর পরিবার, দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয়, তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন, এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন, খুব কম। তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে, কেন ঘটছে? তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস, আমরা যখন কাজ করি, গবেষণা কাজ করি, বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয়। এটা তো একটা গবেষণার ফলাফল, এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই। এক, দুই, আপনাকে আরেকটা কথা বলি, এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন, আপনি দেখেন, আমার বলতে কোনো দ্বিধা নাই, এই যে এখন সবাই, এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো খুনের শাস্তি, ফাঁসি হবে। এটা কিন্তু আমি আবার রিপিট করেছি, অ্যাটেম্পট টু মার্ডার, খুনের শাস্তি, এটা ফাঁসি হবে। কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষকের বা এই ধরনের ইসেতে এটা জামিনযোগ্য অপরাধ হবে না? ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। শুধু এতটুকু করেন, দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে। কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন? এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে, গবেষণা করে, তাদেরকে বসান, আলাপ করেন, দেখেন সিচুয়েশনটা কি হয়, তারপরে না আমরা এদিকে যাব। আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান, সচিবালয় থেকে কর্মক্ষেত্রে, ওয়ার্কিং প্লেসে, আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটলো, ওই যে মেয়েটাকে, যে ছেলেটা এই কথাগুলো বললো, এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ, যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে, ভার্বাল অ্যাবিউজ আছে, হ্যারাসমেন্ট আছে, বুলিং কিন্তু আছে। ডক্টর সিংদা এগুলি তো আছেই, কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ, আমরা তো 53-54 বছর ধরে এই দেশের মধ্যে থাকি। আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে, সামারি ট্রায়ালের কথা বলা হচ্ছে, যেখানের মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে, এটা তো অনেক মিসইউজও হইতে পারে। আপনি আমাকে পছন্দ করেন না, আপনি আমাকে জানেন না, আমি আপনার সামনে দিয়ে হাইটে গেলাম, আপনি বললেন আমি আপনাকে ভার্বাল অ্যাবিউজ করছি, যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন? আচ্ছা আচ্ছা, না এখানে একটা বিষয় থাকে, ভার্বাল অ্যাবিউজের তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন, তাই না? Right. এটা অবশ্যই
আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি, ধর্ষণের প্রমাণ করা কিন্তু খুব কঠিন। ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই, তার কারণ আপনার এখানে সিমেন্সের ট্রেস বলেন, প্যানিট্রেশন বলেন, আপনার এক্ষেত্রে ভিকটিমের বয়ান বলেন, আপা, এখানে কিন্তু গল্পগুলো স্নিগ্ধা, এরকম না। ডক্টর স্নিগ্ধা, আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন, কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণে মিথ্যা মামলা হওয়া সহজও বটে, মানে কঠিন আবার সহজও বটে, কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে। আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে 2 বছর 4 বছর, আপনার 120 দিন জামিন হবে না, আপনি এটার মধ্যে কিছু করতে পারবেন না। এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত, মানে কি ধর্ষকদের পক্ষে না, আমি সেইটা বলতেছি না, আমি প্রসিডিউরাল ফল্টের কথা বলতেছি। আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য। অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই, কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি যদি এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন, এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয়। গত 53 বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে করে কি, আমাকে একটুখানি বুঝায় বলেন। কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে? না, না, আপনি আমাকে বলেন। সোশ্যাল রাষ্ট্রায়ত্ত কত কত মামলা থাকে, এটা অনেক ব্যয়বহুল। রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, অথচ একজন মানে মনে করেন ধর্ষণের শিকার শিশু, সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না। না, রাষ্ট্রই তো করছে, রাষ্ট্রই তো করবে। না, না, মা করেছে, মা করেছে, বাদী মা হলো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সবগুলিতে রাষ্ট্রই আসলে ওই বাদীর পক্ষে। এটা এখন বাদী চাইলেও, বাদীর মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না, রাষ্ট্র সেখানে বাদীর পক্ষে দাঁড়িয়েছে। এখন আপনি কেসটা দেখবেন, কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র। এখন হ্যাঁ, জনৈক এক্স বনাম রাষ্ট্র, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া, ওইটা তো একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিসকে এক করতে পারি কিনা? একটা শিশু নির্যাতন হলে কোনোদিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে বা নারী ও শিশু অধিকার, তারা কি ওই বাসায় যে জিজ্ঞেস করেন? মানে এটা এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। রাস্তায় যে মানুষরা আপনার রাস্তায় থাকে, সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো কাদের করার কথা? এই বিষয়গুলো কার করার কথা? আমার প্রশ্নটা ঠিক ওখানে। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা রয়ে যায় যে আমরা বর্তমান সরকারের দিকে যদি তাকাই, তাহলে বর্তমান সরকার তো 7 মাসের সরকার, এর আগে 17 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী 15 বছরের একটা সরকার ছিল, তারা কি করছে সেটাও আমাদের একটু মাথা রাখা দরকার। তার আগে সরকারগুলি কি করছে সেগুলি আসলে আমার মাথা রাখা দরকার। এবং এই সরকার আইসা তো এই সরকার আইসা, সরকার হাতে তো কোনো ম্যাজিক বা আলাদিনের চেরাগ নাই, যারা সবকিছু করে ফেলতে হবে। যাই হোক, আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু সামান্তা শারমিন আপনার কাছে একটু জানতে চাই, মানে হয়েছে কি সামান্তা, আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই, আমি কিন্তু আপনাদের শত্রু না, মানে আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না, তো সেইটা আপনাকে একটু এনশিওর করতে চাই যে আমরা প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থানটা জানার জন্য, হ্যাঁ, ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা সামান্তা, আমাদের আরো একটা প্রশ্ন আছে, আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা, তারপরও আমি আপনার ভালো লাগলে আপনি দিয়েন, না দিলে দিয়েন না। সেটা হলো যে ছবি ছাড়া এনআইডির দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি। এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকলে সেই তথ্য নামধাম যুক্ত করতে চায়। গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষে অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তারাও হাসিনা বিরোধী ছিল, আমরা এটা বলবো, জুলাই আন্দোলনে অবদান রেখেছে, এটা তারাও ফোকাস করতে চায়। এসব বিষয় কি আপনারা কোনো অবস্থান নিতে চান, নাকি এসব ক্ষেত্রে আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা? না, এই ক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। এক্ষেত্রে আসলে স্পষ্ট করা যাবে, তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি। বিশেষত আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া, সেই কাজগুলো হয়নি। আশা করি যে এটা পরের বার উত্তর দিতে পারবো, আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন। আচ্ছা, তাহলে এইটা একটু বলেন, এইটা একটা আপনার জন্য বলা হয়তো এখন সহজ। জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশ্যেই আছে এখন, এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে। বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দোসর, এখন আবার বলা হইতেছে শাহবাগী। আপনি বাস্তবতাটা জানেন, আমরা ইয়াতে না যাই, এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ শাপলা এই বিভাজন। এটা আপনারা কীভাবে এটা ডিল করবেন, যেইখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড় অংশ আপনাদের পক্ষে ছিল, মানে শাহবাগের বড় অংশ মানে কি শাহবাগী
যাদেরকে আমরা বলতেছি, আবার শাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবস্থান নিয়েছে, এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন? দেখুন, এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার, যে আমরা যেটা বলছিলাম যে আমরা মধ্যপন্থী দল, এবং বেশিরভাগ দেখা গেছে যে অনেকে এটা একসেপ্ট করেছেন, কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধ্যমপন্থার দল তো অনেক দলে আছে, তাহলে এটা আবার নতুন কোন মধ্যমপন্থা? তো আমরা যেটা করতে চাই, যেটা আমাদের ইচ্ছা, এবং যেটা হচ্ছে আমাদের পার্টিগতভাবে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে, সেটা হচ্ছে যে একটা মধ্যমপন্থা হতে পারে যে আপনি কোনো ধরনের আর্গুমেন্টে গেলেন না, কোনো ধরনের বিষয়কে আপনি একনলেজ করলেন না, এবং আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমি বলেছি কমিশন গঠন এবং ফর্মালাইজ করা, যে কোনো আর্গুমেন্টকে ফর্মালাইজ ওয়েতে ডিল করা, এবং যাতে করে রেসপন্সিবিলিটি থাকে ওইসব আর্গুমেন্টের প্রতি। তো সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্য একটা বিষয় হচ্ছে যে এই এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া, একেবারেই এড়িয়ে যাওয়া, কোনো আর্গুমেন্টে না যাওয়া, কোনো ধরনের বিভাজিত করার জন্য যে কোনো কথাকেই এড়িয়ে যাওয়া। আরেকটা মধ্যমপন্থা হতে পারে যে আপনি এই আর্গুমেন্ট গুলোতে ঢুকবেন এবং আপনি এটার মধ্যে রেসপন্সিবল অ্যাটিটিউড করবেন, সেই সাথে যা যা করা দরকার আপনি সকল পক্ষকে একসাথে আনার জন্য মিডল গ্রাউন্ড হিসেবে ওয়ার্ক করবেন। এখন আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা মনে করি সেকেন্ড অপশন ইজ বেটার ফর বাংলাদেশ। এবং বাংলাদেশে অনেক রকমের খুব প্রান্তিক আইডিয়ার কিছু মানুষ আছে, মানে আপনি যেটাই বলেন, ধরেন এখানে যদি বলি নারী প্রসঙ্গে খুবই দেখবেন যে খুব অল্টারনেটিভ এক্সট্রিমের অনেক ধরনের মতামত আছে, তাহলে এই মানুষগুলোকে তো আপনার একত্রে আনতে হবে। না হলে আমরা শুধু কিন্তু আমার পার্টি পলিটিক্স নিয়ে আমরা চিন্তিত না, আমরা কিন্তু আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই। রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য তো আমার সবচেয়ে অপোজিশনের লোকটার সাথেও আমি যাতে টেবিল টক করতে পারি, আমি তার সাথে যাতে যৌক্তিক মতামত গুলো দিতে পারি, তার সাথে একমত হইতে পারি, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে। পার্টির জায়গা থেকে আমরা এই দায়িত্বটা নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেষ প্রশ্নে আসতেছি ডক্টর স্নিগ্ধা আপনার কাছে, যে আওয়ামী লীগ শেখ হাসিনা 15-16 বছর ক্ষমতায় টিকে থাকার জন্য যে জুজু ব্যবহার করতো, সেই জুজুর অনেকটা বেশি হচ্ছে মৌলবাদ। সেইটা হচ্ছে যে এই মৌলবাদীরা ক্ষমতায় চলে যাবে, উগ্রবাদীরা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ না থাকলে তাদের আসলে এইটা হবে, ওইটা হবে, সেইটা হবে। এইটার কোনো আলামত আপনি দেখতে পান কিনা? মানে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন যে মবকে, তৌহিদি জনতাকে, মোরাল পুলিশকে হুঁশিয়ার করে ফেসবুকে লিখেছে তাদের কর্মকাণ্ড যাতে শেখ হাসিনার সুবিধা না করে দেয়। আপনার কাছে কি মনে হয় যে এই সব কর্মকাণ্ডগুলি আসলে শেখ হাসিনার সুবিধা করে দিচ্ছে বা ওরকম কোনো কিছু? পাশাপাশি আপনি আসলে বিরাট একটা প্রসঙ্গ আপনাকে 2 মিনিট ধরে বলতে হবে। একজন সিনিয়র জাজ, আমরা যখন অনুষ্ঠানটা চলছে তখন উনি আমাদেরকে মতামত পাঠাচ্ছেন নারী শিশু কোর্টে মিথ্যা মামলার সংখ্যা অনেক, যদি মিথ্যা মামলায় জামিন না দেওয়া যেতে পারে, যেটা উনি বুঝতেছেন যেটা মিথ্যা মামলা, তাহলে অনেক ধরনের অনাচার বা অবিচার সৃষ্টি হতে পারে। আপনি যদি একটু 2-3 মিনিট একটু বলেন। আচ্ছা আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করেছেন একদম শেষ মুহূর্তে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, একটা কথা বলি, আমার মনে হয় সামান্থাকে আমি একটু এনশিওর করতে চাই। সামান্থা, উই হ্যাভ লটস অফ হোপ, আর আমরা এই হোপের জায়গা থেকেই কিন্তু আমরা প্রশ্নগুলো বারবার করছি, এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করাটা খুব জরুরি। যে পলিটিক্যাল ন্যারেটিভের ল্যাকিংসটা স্পষ্টত আমাদের সামনে আছে। যেমন আমরা জানি বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে জাতীয়তাবাদ একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, জামাতের পলিটিক্যাল ন্যারেটিভ আমরা জানি, বাট আপনাদের পলিটিক্যাল ন্যারেটিভ স্পষ্ট না। এটা যখনই আপনি স্পষ্ট করে ফেলবেন তখনই কিন্তু এই জটিলতাগুলাতে পড়ার সম্ভাবনা থাকবে না। এটা আপনাকে আমার একটু বলার ছিল। আচ্ছা, এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে খালেদ ভাই যেটা আমাকে বলেছেন, এই যে জুজুর ভয়, দেখেন এই যে পলিটিশিয়ানরা সব সময় এই এরকম কিছু করে। দুঃখজনক কি ব্যাপারটা কি জানেন, যে এই গভর্নমেন্ট তো অভ্যুত্থানের গভর্নমেন্ট ছিল। এটা কিন্তু আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করতে চাই, এটা কিন্তু কোনো নির্বাচিত গভর্নমেন্ট না এনসিপি এখন ক্ষমতায় আছে, তাই দেখবেন এটা তারা মিসম্যাচ করে ফেলে। এনসিপি তো ক্ষমতায় যায়নি, এনসিপি তো এখন ইলেকশনই করে নাই। তাকে আমরা এই প্রশ্নগুলো কেন করছি, তার কারণ হচ্ছে আমরা তার পলিটিক্যাল ন্যারেটিভটা জানতে চাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে মৌলবাদ, কোড অ্যান্ড কোড, মৌলবাদ কোনো ইসলামিক বিষয় না। মৌলবাদ ধর্মীয়, মানে হিন্দু মৌলবাদ হতে পারে, খ্রিস্টান মৌলবাদ হতে পারে, নানা কিছু হতে পারে। মৌলবাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বামপন্থী মৌলবাদ হতে পারে, বামপন্থী, হ্যাঁ অবশ্যই মার্ক্সের বইটাকে বাইবেল গণ্য করে। হ্যাঁ অবশ্যই, আপনার নিশ্চয়ই দ্য রেড আর্মি, মাও জেদং এর যে বইটা, মানে ওই সময় নিশ্চয়ই আপনার মনে আছে। তো এই যে হ্যাঁ, তো তাহলে সেটা কিন্তু নানাভাবে হতে পারে। তো এক্ষেত্রে আপনার আওয়ামী লীগ তার শাসনের সময়
একটা ন্যারেটিভ তার টিকে থাকার জন্য দরকার ছিল, এবং সবচেয়ে বেশি তার যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা বিভাজিত সমাজ। কি বিভাজিত সমাজ? সেক্ষেত্রে আপনার একদম মনে করবেন যে বিডিআর এর ঘটনাটা ঘটার পরপরই যখন আপনার শাহবাগ শাপলা এটাকে জিয়ায় রাখা, এবং এরপরে আওয়ামী লীগ যে দাবি করে আওয়ামী লীগের আমলে কত ব্লগার মারা গেছে, একটু হিসাব করে দেখেন তো, দেশ ছাড়া হয়েছে, সেটা তো আওয়ামী লীগের আমলে হয়েছে। তার মানে কি সে, এবং তারপরে সে কি হয়েছে জানেন, সে কওমি জননী হয়ে গেছে, সে কওমি জননী হয়ে গেছে। তো এখন দুঃখজনক কি মহাসমারোহ, এক্স্যাক্টলি, সে মডেল মসজিদ তৈরি করেছে, সে কওমি জননী হয়ে গেছে। আর এখন এটাই আমি বলছি আপনাকে, আমি একটু বিচলিত হব না, কালকে আপনি শুনবেন যে কোনো একটা এরকম একটা পার্টির সাথে সে সংঘবদ্ধ হয়ে গেছে। তাহলে আবার এখন যখন আপনি আসেন নতুন ধারা, কি হয়েছে, কোড অ্যান্ড কোড শাহবাগী, কোড অ্যান্ড কোড ইনক্লাব মঞ্চ, এটা কি জিনিস, সংজ্ঞাটা কি? আমি একটু সংজ্ঞা বুঝতে চাই। ঠিক যেভাবে আমি বুঝতে চেয়েছিলাম দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না, ঠিক একইভাবে আমি বুঝতে চাই যে কি কি দেখলে শাহবাগী হয় আর কি কি দেখলে ইনকালাব হয় না। আমি আবার একটু যোগ করতে চাই ডক্টর স্নিগ্ধা, দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না, আমি যোগ করতে চাই শিবির হইলেও কোনো অসুবিধা হয় না। আপনি যতক্ষণ যোগ করেন ওইটা যোগ করেন, কোনো সমস্যা নাই তো। আমি বলছি আওয়ামী ন্যারেটিভটার কথা, মানে আমার গল্পটা ছিল আওয়ামী কিভাবে দেখায়, ওটা বলছি আমি, কিন্তু আমার কথা বলছি না, আমি বলছি আওয়ামী ন্যারেটিভ এটা বলেছিল, এবং তখনও যেরকম আমরা বিরোধোচ্চারণ করেছি আজকেও বলছি। দেখেন, ন্যায্যতার পক্ষে যখন কথা বলেন তখন আপনি কি পোশাক পরলেন তা ম্যাটার করে না, এটা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা, এই কথা বলতে কোনো দ্বিধা থাকার কথা না। ওকে, এই কথা খুব বলিষ্ঠ চিত্তে বলা উচিত, এটাই হচ্ছে কামনা। আর সবচেয়ে বড় ব্যাপার যিনি অ্যাড্রেস করেছেন, আমার মনে হয় আরেকটা শো হলে ভালো, সেটা নিয়ে আমরা আইনি জটিলতা নিয়ে, এটা এত অল্প সময় আমি উত্তর দিতে পারবো না। আমি যেটা বলতে চেয়েছি যে যখন, যেমন মনে করেন এই যে পূজার ঘটনাটা, আমি এই নামটা নিচ্ছি ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত, কারণ নামটা অলরেডি মিডিয়াতে আছে। তার অপরাধীকে আপনি যখন জামিন দিয়ে দিয়েছেন তখন সে যে ভয় ভীতি দেখানোর সুযোগ পায়, এই জন্য মন্ত্রণালয় আবার তার জামিনটাকে এনেছে। আমার কথা হচ্ছে যখন আপনি বিশেষত শিশু, আই রিপিট, ইটস এ ভেরি সেন্সিটিভ কেস, শিশুর ক্ষেত্রে যখন এই ধরনের জিনিস হয়, এই লগুলাকে আমাদের ভাঙতে হবে, এটাকে আমাদের রিফর্ম করতে হবে। সেই ক্ষেত্রে আপনি শিশুকে নিয়ে কি আমরা এতটুকু করতে পারি না যে তার বিরুদ্ধে যদি যৌন নিপীড়নমূলক জিনিস হয় সেক্ষেত্রে এটা জামিনযোগ্য হবে না? আমরা কি এতটুকু করতে পারি না? মানে যদি এটার একটা ফান্ডামেন্টাল প্রবলেম ডক্টর সিং দা, আমি এটা নিয়ে আসলে নানা ধরনের কথাই আপনার সঙ্গে আমি নিশ্চয়ই আলাদা আরো আলাপও করব। ঘটনা হইতেছে হচ্ছে যে কোনো অপরাধী ভয়ঙ্কর, মানে শিশুকে আসলে কোনো ধরনের অত্যাচার করা, নির্যাতন করা, যৌনতার কথা তো আমি মাথায় আনতে পারি না, মানে এটা তো ভয়ঙ্কর অপরাধ। কিন্তু ঘটনা হইতেছে বাংলাদেশের বাস্তবতা, এইটাও আপনাকে মনে রাখতে হবে, শত্রুতা বোধক ভাবে ওইটা আপনাকে করা সম্ভব আপনার এগেনস্টে। ওই সিনিয়র জজ এটা বলছেন তার অভিজ্ঞতা থেকে, আমি আমার ছোট কয়দিনের এজলাসে বসার দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি, আসলে কিন্তু প্রচুর পরিমাণে এগুলি হয়, উনারা আবার পরে স্বীকারও করেন। সেই জন্য আমরা কি আসলে ওরকম আইন করতে পারবো যে আইনটা আসলে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাকে আসলে কোনো ধরনের কোনো ইয়ে দিতেছে না? আমাদের ওর প্রায় শেষ পর্যায়ে, আপনি যদি একটা লাইন বলেন, আমরা সামান্তা থেকেও একটা লাইন শুনতাম এই ব্যাপারে, তাদের চিন্তাটা কি হইতে পারে এবং তারা তাদের চিন্তাগুলিকে একসাথে করার জন্য। আমরা মনে হয় যে আজকের অনুষ্ঠানে এটা এরকম মনে হইতে পারে যে আমরা আমি 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 বোধহয় সামান্তাকে বেশি আক্রমণ করলাম কিনা, সেটা আমি করতে চাই না। সামান্তা, আমি আপনাকে বলি যে সেটা আক্রমণও না, আসলে আপনি আপনার অবস্থাটা পরিষ্কার করেছেন, হয়তো আমি বুঝতে ভুল হয়েছে বা করতে পারি নাই, সেইটা একটা সীমাবদ্ধতা হতে পারে। কিন্তু আমি শেষমেশ এটা একটু আপনার জানতে চাই যে আপনারা যে আপনাদের যেটা ডক্টর স্নিগ্ধা যেটা পরিষ্কার করতে বলতেছিলেন যে আমাদের তো আসলে ফ্রাস্ট্রেশনটা আওয়ামী লীগ বিএনপি নিয়ে একটা বড় কিছু হইলেই আমরা ডক্টর স্নিগ্ধা বা আমরা আমাদেরকে প্রচুর পরিমাণে, আপনি দেখবেন যে আমাদেরকে কিছু হইলেই বলা হয়েছে যে আমরা জামাতে ইসলামী, আমরা বিএনপি থেকে আমাদের টাকা আসে, ইত্যাদি 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 ইত্যাদি, বহুভাবে। তো সেই ট্যাগের জায়গায় আমরা যাইতে চাই না, আপনাদের অবস্থানটা আমরা একটু বুঝতে চাই। যদি আপনি এইটাও বলতে পারেন যে আপনাদের যেটাকে বলে ইশতেহার, সেইটা আমরা কবে নাগাদ আমরা এটা পেতে পারি, আমরা আপনাদের একটু বোঝার জন্য বা আপনাদের থেকে আমরা একটু জানার জন্য। আচ্ছা, যদি ওভারঅল আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্নটা, যে ওভারঅল রাজনীতির ব্যাপারে আমাদের অবস্থান কি, প্রথমত মতাদর্শিক জায়গা, প্রথমত সবার আসলে আগ্রহ থাকে যে একটা পার্টির মানে আদর্শিক জায়গাটা কি। আমরা যেটা বলছি যে আদর্শিক জায়গা দিয়ে এখানে রাজনীতি করা হয়েছে, এখানে ধরেন ধর্মভিত্তিক রাজনীতি করার পার্টিগুলো আছে, সেই সাথে আদর্শ ভিত্তিক যদি বলি যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে এক রকমের আদর্শের নাম দিয়ে, যেটা মুজিববাদ নাম দিয়ে
যে এই ধরনের আদর্শ প্রচার করে, সেটারও একটা পার্টি ছিল। এখন আবার দেখবেন যে বিএনপিরও এক ধরনের আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, যেমন হচ্ছে জাতীয়তাবাদকে তারা এক ধরনের আদর্শ এবং স্টেট মেকানিজমের পলিসি হিসেবে দেখেন, যেটা যেটা আসলে প্রশ্নবিদ্ধ, যে ন্যাশনালিজম আসলে আমাদেরকে কত মাত্রায় উপকার করবে আর নাকি অপকার করবে। তো এই জায়গাগুলো আসলে এখন আমরা এমন একটা জায়গায়, মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা পলিটিক্সের এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে আদর্শিক রাজনীতি আমাদেরকে এখন আর আমাদের যে রাইটস নিশ্চিত করতে পারে না। তাহলে আমাদের অধিকার এবং আমাদের রাইটস নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রাইটস ভিত্তিক পলিটিক্স এবং ম্যানিফেস্টো ভিত্তিক পলিটিক্স এবং সার্ভিস ভিত্তিক পলিটিক্স। তাহলে এই ধরনের বিষয়ে কিন্তু অনেক মানুষ, মতাদর্শ যাই হোক না কেন, অনেক মানুষ এখানে একমত হতে পারবেন। এবং যদি আমরা বলি, যেমন ধরুন ধর্মের অনেক বিষয় হয়তো অনেকে একমত হতে পারবেন না, কিন্তু আমরা যদি বলি যে সকল ধর্মের যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা নিরাপদ করতে চাই, সেই বিষয়ে কিন্তু এটা কিন্তু একটা খুবই এক্সিকিউটিভ একটা বিষয়। তাহলে এই বিষয়গুলোতে কিন্তু দ্বিমত করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা সহজেই ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। বেসিক্যালি এনসিপি তার এই মধ্যপন্থার যে জায়গাটা তারা নিশ্চিত করবে, সকল মতাদর্শের মানুষের সাথে আলাপ করে কিভাবে আমরা এক্সিকিউটিভ জায়গায়। আমার শুধু একটাই খটকা, মানে সামান্তা যাইতে যাইতে ওই খটকাটা, আমার শুধু একটাই খটকা, মানে ধরেন আমরা কিন্তু ছোট্ট একটা বিষয়েও কিন্তু আমরা একমত হয়ে সেইটাকে করতে পারবো, এরকম না, আমরা আমাদের মতামত দেব, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কাউকে আক্রমণ না করতেছি, ফিজিক্যাল অ্যাসল্ট না করতেছি, ভার্বাল অ্যাবিউজ না করতেছি, সেই পর্যন্ত আমার ব্যক্তি স্বাধীনতা প্রশ্নে আমার কোনো দ্বিধা কেন থাকবে যে সকলের ব্যক্তি স্বাধীনতা আমি প্রোটেক্ট করব? এইটা আমাকে মিছিল করে মিটিং করে কেন বলতে হবে? আমি এটা বুঝতে পারি না কেন আমরা রাজনীতিক। আমি বলছি আবার আগের একদম প্রথম মানে আলোচনার মধ্যমবর্তী অবস্থান থেকে আবার শুরু করলাম, মনে হলো সমস্যা নাই। আমি বলছি ব্যক্তি স্বাধীনতা আর নাগরিক স্বাধীনতা, মানে ব্যক্তির মর্যাদা এবং নাগরিক মর্যাদার মধ্যে কিছু তফাৎ আছে বলে আমরা পার্টিগত, আমি আর এটা ব্যাখ্যায় এখন সময় নাই আর গেলাম না, কিন্তু নাগরিক মর্যাদা ইজ এ স্পেশাল থিং। এবং নাগরিক মর্যাদার এই বাতাবরণে যে জায়গাগুলো আসে সেগুলো আমরা ধীরে ধীরে আরো আমরা আলাপ করবো নিশ্চয়ই, কিন্তু আমরা এটাকে আলাদাভাবে দেখি, একটু শুধু নোক্তা দিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, ব্যক্তি মর্যাদা এবং নাগরিক মর্যাদা আসলে সেটা মর্যাদার সাথে হয়তো রেসপন্সিবিলিটিও একটু আসে, সেইটাকে আলাদাভাবে দেখেন সামান্তা শারমিন, ডক্টর রেজানা করিম স্নিগ্ধা। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আবার কথা বলবো। সরি আপনার কাছে আমরা আর যেতে পারতেছি না। সামান্তা শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলি বিষয় আপনি আমাদেরকে পরিষ্কার করেছেন এবং তাত্ত্বিকভাবে বিষয়গুলি বুঝিয়ে দেওয়ার জন্য, ব্যাখ্যা করার জন্য ডক্টর রেজানা করিম স্নিগ্ধা, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।